সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে যৌথ সংলাপের প্রথম দিন সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটি, নারী আসন সহ বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে বলে জানা গেছে। আজকের বৈঠকে জামায়াত ইসলামী যোগ না দিলেও আগামীকাল থেকে অংশ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। এদিকে কমিশনের কাজের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে এনসিপি ও গণ অধিকার পরিষদের দাবি, লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। অন্যদিকে সব দলের ঐকমত্যে জুলাই সনদ প্রকাশের ব্যাপারে আশাবাদী কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তবে প্রশ্ন হলো, রাজনৈতিক দলগুলোর কতটা ঐকমত্য থাকবে এই সনদে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় ঐকমত্যে অগ্রগতি। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, এবং গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য। দর্শক, আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। অর্থ বিল, আস্থা ভোট ছাড়া এমপিদের স্বাধীন মতের বিষয়ে দলগুলোর ঐক্য। দুই কক্ষের পার্লামেন্টেও সায়। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির। কাল সংলাপে যাবে জামায়াত। জুলাই হত্যার বিচারে দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু। হুমকি থামকিতে বন্ধ হবে না বিচার, মন্তব্য চেয়ারম্যানের। হাসিনা কামালকে আত্মসমর্পণের পত্রিকা বিজ্ঞাপন। প্রথমবার দুর্নীতির মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসান। শেয়ার কারসাজি করে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ। নেওয়া হবে আইনি পদক্ষেপ, জানালেন দুদক মহাপরিচালক। এক মাসের বেশি সময় ধরে বন্ধ ঢাকা দক্ষিণ সিটির প্রশাসনিক কার্যক্রম। বিপাকে সেবা প্রত্যাশীরা। আসিফের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে শপথ না পড়ানোর অভিযোগ ইশরাকের। মান্না ভাই, রনি ভাই, আপনাদের স্বাগত জানাচ্ছি। মান্না ভাই, ঐক্যমত্য কমিশন আজকে দ্বিতীয় ধাপের বৈঠকের প্রথম দিন একসাথে বসেছিল এবং এটিও যথারীতি প্রথম ধাপের মতোই সরাসরি সম্প্রচার করা হয়েছে, যেখানে রাজনৈতিক দলগুলো বেশ কয়েকটি বিষয় নিয়ে একমত হয়েছে বলে বিএনপির চেয়ারপারসন এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব অধ্যাপক আলী রিয়াজ সহসভাপতি ঐক্যমত্য কমিশনে তারা গণমাধ্যমকে জানিয়েছেন। এই যে বৈঠকে খানিকটা একমতের সুর লক্ষ্য করা যাচ্ছে, এটাকে কি আমরা অগ্রগতি বলতে পারি কিনা? না, যতখানি অগ্রগতি একমত হয়েছে ততখানি অগ্রগতি তো বলবেনই। তবে আমি যতটুকু শুনলাম, আমি ফলো আপ করতে পারিনি, নিজে যেতেও পারিনি। তাতে ধরেন এই যে ৭০ অনুচ্ছেদের যে দুটো ধারাকে আলাদা রেখে এটা করা, সেটা খুবই পজিটিভ। বিকজ এটা আমাদের জোটের আলোচনার সময় এটা এসেছিল। প্রথম দিকে এরকম একটা ব্যাপার ছিল যে এটা পুরোটা তুলে দেবে ৭০, কিন্তু পুরো ৭০ তুলে দিলে কী অসুবিধা হয়, এটার অনেক আলোচনা নিজেদের মধ্যে হয়েছিল। এবং পৃথিবীর বহু দেশগুলোর উদাহরণ তো আছে। হর্স স্টেডিয়ামে সবচেয়ে বড় জিনিস, এমনকি ইন্ডিয়ান পার্লামেন্টে এটা নিয়ে টাকা পয়সার ব্যাগ ট্যাগ দিয়ে যে ছবি টবি দিয়েছিল, ওগুলো সবার মনে আছে। তো সেই প্রেক্ষিতে আমি মনে করি এইটা একটা ভালো উদ্যোগ হয়েছে। তবে ধরেন ৯ মাস ১০ মাসের মতো হয়ে গেল, তো এরপরে এইটুকু অগ্রগতিতে যদি খুব বগল বাজাতে চাই, তা এরকম কোনো ব্যাপার না। এটা খুব বড় কোনো বিষয় ছিল না। এই ব্যাপারে আমার জানা মতে আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্য ছিলই। এখন সেটা হয়তো এরকম করে প্রকাশ পেল, এর ছাড়া আর দেখছি না। বাকি যে বিষয়গুলো আছে তার মধ্যে বিশেষ করে ধরেন ওই যে স্ট্যান্ডিং কমিটির এর শেয়ার করা, এটাও খুব মেজর কোনো ব্যাপার না। এটাও আগেও এরকম হয়েছে, কম বেশি হয়েছে। আর আরেকটা আছে আপনার এই যে নারী আসন, যে এইটা একটা খুব ক্রিটিক্যাল বিষয়। আমি নিজেই খুব কনফিউজড এই ব্যাপারে। কনফিউজ মানে কি, আমি দেখছি যেটাই করি তার বিপক্ষে যুক্তি আছে, যেটাই প্রস্তাব করি তার বিপক্ষে অন্যরা বলতে পারেন। আর জিনিসটা না খুব হিউজ। ৩০০ জায়গায় ১০০, তার মানে এক সিটে ৩ সিট। ডাইরেক্ট ভোট কি সোজা কথা নাকি? তাহলে কীরকম করে হবে? অর্থাৎ ভোট তো ইনডিরেক্টে যায় নর্মালি। আবার যদি ইনডিরেক্টে ভোট যায়, তার মানে ওই সিলেকশন বেসিস বা অন্য কিছু হলে ওনাদের সম্মানেও লাগে, বা আসলে এটা খুব ভালো দেখা যায় না। তাহলে কী করা যেতে পারে? এখন পর্যন্ত আমি সন্তুষ্ট হতে পারি এরকম কোনো প্রস্তাব। এনসিপি যেটা দাবি করছে যে ৩০০ আসনের মধ্যে ১০০ আসনে নারীদেরকে মনোনয়ন দিতে হবে রাজনৈতিক দলগুলোর। এরকম একটা প্রস্তাব হতে পারে, আবার পারেও না। আমি দেবো না, আমার মধ্যে নাই ১০০টা যোগ্য, আমি দেবো কেন? আমরা তো শেষ পর্যন্ত সরকার গঠন করতে হবে।
আমাকে মেজরিটি পেতে হবে। আমি দেখবো যে আমি মেজরিটি পেতে পারি কেমনে। আমি যদি দেখি যে না, নারী 100 জায়গায় 50টা দেই, তার বেশি দেবো না, আমি করতে পারি সেটা। আমাকে এই ব্যাপারে কমিশন কোনো রেস্ট্রিক্ট করতে পারে, এটা আমার কাছে খুব সুখকর মনে হয় না। আর তাছাড়া একটা কথা হলো কি, ধরেন এটাও তো এক ধরনের কোটা সিস্টেম হলো, এটা কোয়ালিটি করতে পারলেন না। কোয়ালিটিতে যদি সব পুরুষ হয় তো অসুবিধা কী, সব নারী হলে তাতেই বা অসুবিধা কী। শেষ পর্যন্ত গণতন্ত্র কিন্তু একটা গুণগত বিষয়, এটা কেবল মেজরিটির বিষয় না। আমরা বলি রুল অফ মেজরিটি, বাট খেয়াল করেন আমরা মেজরিটি দিয়ে একটা মিথ্যাকে অ্যাগ্রি করি না। এবং এই যে এখন চর্চাটা করছি, সংস্কার করার চর্চা করছে, সেটাও কেন? আমরা সত্যের কাছে, সঠিকতার কাছে, পারফেকশনের কাছে পৌঁছাতে চাই। মানে ভাই, একটা প্রশ্ন, আজকে জামায়াত মিটিংটায় জানিয়েই অংশগ্রহণ করেনি। ডক্টর আব্দুল্লাহ মাহমুদ আবু তাহের, যিনি সবসময় যেতেন, তারা বলেছেন আজকে তারা যাবেন না, যদিও স্পষ্ট করেনি। কিন্তু অনেকেই বলছে যে মূলত তারেক রহমানের সাথে যে ডক্টর ইউনূসের বৈঠক, সেই বৈঠকের প্রতিবাদ স্বরূপই তারা যাননি বলে কেউ কেউ মন্তব্য করেছেন। কিন্তু এনসিপি এবং গণ অধিকার পরিষদ কিন্তু সরাসরি এই বৈঠকের কারণে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে। এইটা আসলে কিভাবে দেখছেন? এটা আসলে কোনো কথা হয় না। বৈঠক তো হতেই পারে, এবং জামাত যে বৈঠকের কারণে এখানে অ্যাবস্টেইন করেছে তা কিন্তু আমার মনে হয় না। কারণ তাদের স্টেটমেন্টে আরেকটু ক্ল্যারিফিকেশন ছিল, সেটা হচ্ছে তারা মনে করছেন এই যে যৌথ প্রেস ব্রিফিং, জি, যৌথভাবে এটা করা হলো, এইটা আমাদের প্রোটোকলের বাইরে গেছে, তার ফলে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। এইখানে পয়েন্ট আছে বলে আমি মনে করি। তাছাড়া ধরেন এখন যিনি দেশ চালাচ্ছেন, তিনি দেশ চালাবার সুযোগের জন্যে, সুবিধার জন্যে, সেটাকে আরও ইজি করে নেবার জন্যে যার তার সাথে কথা তো বলতেই পারে, অসুবিধা কী? এটা আপনি মানা করতে পারেন না। অতএব প্রফেসর মোহাম্মদ ইউনূস যে এই তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন, এটা তিনি বলতেই পারেন। এইটাতে আপত্তি করলে তারা তো আপনি ডায়ালগই বাদ দিয়ে দিলেন। মানে ডেমোক্রেসির যে নির্যার যে মূল জিনিস, একটা ডিসকোর্স হবে, সেটা অস্বীকার করছেন, সেটা তো করতে পারেন না। জি। কিন্তু এইটাতে যদি সত্যি সত্যি এরকম বিষয়, যেমন কেউ যদি প্রশ্ন করে খালি ওদের সাথে কথা বলি আপনি ফাইনাল করে দিলেন, আমরা কোথায় গেলাম, এটা একটা জেনুইন প্রশ্ন হতে পারে। কিন্তু এদের এই কথার মধ্যে মানে এই কী বলে গণ অধিকার পরিষদ আর এদের এনসিপি। এনসিপি, এরা যে এরকম ক্যাটেগরিক্যাল বলেছে, আমি স্টেটমেন্টটা পড়ি নাই, দেখতে পারি নাই, সেজন্য বলতে পারি না। কিন্তু আমি মনে করি যে মানে একটা জিনিস দেখেন কি, পরিস্থিতি তো খারাপের জায়গায় গেছিলো, ডিসেম্বর ছাড়া মানব না। জি, এবং রাজপথে আন্দোলনের ঘোষণা ছিল। এবং সরকার পক্ষ মানে সরকারের শীর্ষ ব্যক্তিত্ব বললেন, ওই একটাই দল এসব করছে, এগুলো বলছে, তার মানে একদম মুখোমুখি দাঁড়িয়ে গেল না, তার আপনি ভোট করবেন কেমনে? এই বরফটা গলে গেল তো ডায়লগের ফলে। এর ফলে এখন একটা বলটা গড়াচ্ছে। আমি মনে করি যে এই অর্থে এটাকে পজিটিভলি নেওয়া উচিত। পয়েন্ট আপনি তৈরি করতে পারেন যদি সেই পয়েন্ট আপনার কোনো কাজে লাগে, দেশের কোনো কাজে লাগে, তাহলে অযথা পয়েন্ট বানাতে যাব কেন? এই সময় পয়েন্ট বানাবার সময় নয়। মানে ভাই, আপনার কাছে আবার আসবো। রনি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। বিষয় হচ্ছে, রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনের সাথে বসছে, কিন্তু ব্যক্তি হিসেবে আপনি কিংবা আমার মতো মানুষজনের আসলে বসার সুযোগটা নেই। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে, আজকে কিন্তু গণ অধিকার পরিষদের নূর, তিনি দাবি করেছেন, নুরুল হক নূর, যে সাংবাদিক, বুদ্ধিজীবী, অন্যান্য যারা নাকি সংসদ সদস্য স্বতন্ত্র ছিলেন কিংবা শিক্ষাবিদ যারা আছেন, তাদের সাথে ঐকমত্য কমিশন যেন বসে। আপনি যেহেতু ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করছেন না কিংবা ভেতর থেকে জানতে পারছেন না কিছু, বাহির থেকে দেখে আপনার কাছে কি মনে হচ্ছে, এই যে রাজনৈতিক দলগুলো যে সনদের কথা বলা হচ্ছে জুলাই মাসে করার ব্যাপারে প্রত্যাশা করছেন, কতটা ঐক্যমত্যের ভিত্তিতে করতে পারবে এবং এটা আসলে কতটা কার্যকর হবে? প্রথমত হলো যে মান্নাভের কথাটাকে আমি অ্যাড করি। আপনি যদি এখানে শর্তযুক্ত করতে চান, জটিল করতে চান বা কমপ্লেক্স করতে চান, অনেক অনেক কথা বলার আছে। আর যদি বিষয়গুলো খুব সহজভাবে নেন যে আমরা আসলে দেশের কল্যাণের জন্য কাজ করছি সবাই, একটা সুন্দর মিনিংফুল নির্বাচনের জন্য কাজ করছি সবাই, তাহলে অনেকগুলো প্রশ্ন অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে এটা নিষ্পত্তি হয়ে যাবে। তো সেই দিক থেকে সংস্কার, ঐক্যমত্য কমিশন, এগুলো তো ধারণা খুবই ভালো, খুবই ভালো। এবং আমাদের দেশের, বাংলাদেশের যেটা হয়, আপনি যদি কম্বাইন্ডলি কোনো কাজ করতে চান, অনেকগুলো মানুষকে একসঙ্গে খাওয়াতে যান, এর চেয়ে বিপদ আর হয় না। ও বলবে যে আমি মাংস পাইনি, অনেক সময় তো বিয়েই ভেঙে যায়, বিয়ে বাড়িতে আমাকে এটা দেওয়া হলো না, এটা দেওয়া হলো না। তো এখনও এই যে ঐক্যমত্য কমিশন, তারা যে সমস্ত দলগুলোকে একত্রে ডাকছেন এবং সবার সঙ্গে কথাবার্তা বলছেন, এটা নিয়ে কারোর মধ্যে এটি ইগোবোধ হতে পারে, কেউ ইনফেরিয়ার, কেউ সুপিরিয়র কমপ্লেক্সে ভুগতে পারে।
এছাড়া আমি এখন পর্যন্ত সময় ক্ষেপণ করা ছাড়া এখানে কোনো উন্নয়নও দেখছি না। এবং এটার মাধ্যমে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর কোনো সুসম্পর্ক স্থাপন হয়েছে বা ঐক্যমত্য হয়েছে, এটার কোনো লক্ষণ আমি এখন পর্যন্ত দেখিনি। বরং এখানে অনেকগুলো অনৈক্য চলে এসেছে। দিস ইজ দ্য রিয়ালিটি। 2 নম্বর হলো যে ওখানে যারা যাচ্ছেন, যাওয়ার সময় তারা প্রায় সবাই মনে করছে, মান্না ভাই এখানে আছেন, উনি গেছেন, যাওয়ার সময় মনে করছে হয়তো তারা আমি কেন যাচ্ছি। আবার ওখান থেকে বের হওয়ার পর তাদের মনে উদ্যোগ আমি কেন গেলাম সেখানে। বিকজ এই যে 10 মাস 11 মাস ধরে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, এই সকল কর্মকাণ্ডে যা আলোচনা হচ্ছে এগুলো আমাদের সমাজে সংসারে 70 অনুচ্ছেদ নিয়ে, নারী সংসদ সদস্য নিয়ে আলাপ আলোচনা করে সমাজ মোটামুটি প্রস্তুত। এখানে আলোচনার কিছুই নাই, শুধুমাত্র একটা সিদ্ধান্ত দিয়ে দিলেই হয়ে যায়, সবাই সেটা মেনে নেবে। আমাদের এই সমাজে আপনি কালেকটিভলি যদি সিদ্ধান্ত নিতে যান কোনো একটা ব্যাপারে, এই সমাজ সেটা অ্যাকসেপ্ট করে না। এখানে নেতৃত্ব, নেতার মুখ থেকে যখন একটা কথা আসে, ডিসিশন আসে, নেতা যখন অনেকগুলো মানুষের হৃদয় এবং মন মস্তিষ্ককে সে পড়তে পারে, রিড করতে পারে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত দিতে পারে, সেই হলো সাকসেসফুল লিডার। আর এই জনগণ কি বললো, ওটা কি বললো, এগুলো সব মিলিয়ে একটা সেই এজেন্ডা তৈরি করে তারপরে আবার সবার জন্য গণভোট দেয়, এইভাবে আসলে পৃথিবীতে কখনো কোনো রাষ্ট্র চলেনি। নেতাকে মানুষের চাহিদা, ডিমান্ড, এক্সপেকটেশন এগুলো পড়তে জানতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি যে এখন যারা আছেন তাদের মধ্যে এই হিউম্যান সাইকোলজি, বিশেষ করে পলিটিক্যাল সাইকোলজি, এটা তারা পড়তে পারেন আমার কাছে এখন পর্যন্ত মনে হয়নি। এটা হয়তো তারা আমার চেয়ে এত বেশি পণ্ডিত যে আমি মানে তাদেরকে বুঝতে পারছি না, অথবা দেখা যাচ্ছে তারা আসলে এই ব্যাপারে অভিজ্ঞতা সম্পন্ন নয়। এটা আমি দর্শকদের উপর ছেড়ে দিলাম। কিন্তু আমাদের যারা আমজনতা, আমরা রাজনৈতিক দলগুলো সেখানে আসছে, কথা হচ্ছে, বার্তা হচ্ছে, এর কোনো কিছুর মধ্যেই আমরা কোনো স্বস্তি খুঁজে পাচ্ছি না। আমাদের যে দৈনন্দিন চাহিদা এই মুহূর্তে, সেটা হলো সিকিউরিটি রিজন, জি, প্রতিদিন আমাদের জননিরাপত্তা। 2 নম্বর হলো যে আমাদের কর্মসংস্থান। 3 নম্বর হলো যে আমরা আমাদের যে রাজনৈতিক অধিকারটা, সেই অধিকারটা আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি। 4 নম্বর হলো যে আমাদের যে রাজনৈতিক অধিকারের যে ম্যান্ডেটটা, সেই ম্যান্ডেটটা আমরা আমাদের পছন্দের একজন প্রার্থীকে দিতে চাচ্ছি। তো সামনের সে নির্বাচন ডিসেম্বরে হোক, ফেব্রুয়ারি হোক কিংবা জুনে হোক, আমাদের যে অতীত অভিজ্ঞতা নির্বাচনের, আমরা দুজনেই এখানে আছি, আমরা স্বাধীনতা পরবর্তী সব ইতিহাসই আমাদের মুখস্থ। সেই ইতিহাসের ধারাপাতে যে নির্বাচনগুলো হয়েছে বিভিন্ন সময়টিতে, সেই নির্বাচনের আগে এবং পরে একটা ভালো পরিবেশের আগে যে ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, সেটা এখন পর্যন্ত আমরা দেখছি না। ফলে কি হচ্ছে, এই যে ডিসেম্বরকে কেন্দ্র করে, ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, ইভেন জুনকে কেন্দ্র করে, যদি 30শে জুন হয়, সেই 30শে জুনে একটা ভালো নির্বাচন হওয়ার জন্য যে শর্ত দরকার, যে পরিবেশ দরকার, সে পরিস্থিতি দরকার। আমি একজন ভোটার হিসেবে, একজন প্রার্থী হিসাবে আমি এর কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখছি না। এ সমাজ আমার জন্য নিরাপদ নয়, এ রাষ্ট্র আমার জন্য আশ্রয়স্থল নয়। এখন এই রাষ্ট্র কে চালাচ্ছে? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চালাচ্ছেন, নাকি জনতার মেয়র জনাব এরশাদ সাহেব চালাচ্ছেন? আমি জানি না। দিস দ্য রিয়ালিটি। এই শহরে মানে আপনি যদি যান, বিভিন্ন সরকারি অফিসগুলো আসলে কারা চালাচ্ছেন? এ কি বিএনপি লোকজন চালাচ্ছেন, নাকি সরকার চালাচ্ছে, নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চালাচ্ছেন? এবং অসংখ্য প্রশ্ন মানুষকে ক্লান্ত, বিধ্বস্ত, নির্ঘুম করে ফেলেছে। প্রতিটি মানুষের ভিতরে যে একটা কর্মশক্তি থাকে, সেই কর্মশক্তিটা জিরো হয়ে যাচ্ছে। প্রতিটা মানুষের মধ্যে যে একটা উদ্ভাবনী ক্ষমতা থাকে। আপনি দেখেন তো, গত 10 মাসে একটা ভালো কবিতা লেখা হয়েছে, একটা ভালো গান লেখা হয়েছে, কিচ্ছু হয়নি। এই 10 মাসের মধ্যে বাহুবলী সিনেমার একটা ডায়লগ, নিমডা, মইনুস কি যেন একটা, এই এই যে এগুলো সব আজে বাজে জিনিস চলে আসছে। মানে এরশাদ এর যে শপথ, সেই শপথকে ব্যঙ্গ করে সেই যাকে বলা হয় যে সমস্ত কথাবার্তা আসছে, এই ছাড়া কোনো কনস্ট্রাকটিভ, কোনো সুন্দর এরকম কোনো সিনেমা আসেনি, গান আসেনি, নাচ আসেনি, কিচ্ছু আসেনি। তো বেশ অনেকগুলো সিনেমা আসছে আপনি এইগুলো সিনেমা তো এই সময় 10 মাসে না, আগের সিনেমা। এবং আরও আশ্চর্য ব্যাপার হলো, এই সকল সিনেমাতে আপনি গিয়ে দেখেন যে একটা সিনেমা আসছে, যেটা ভারতের যে একটা সিনেমা অ্যানিম্যাল, তার ডুপ্লিকেট। আমি দেখলাম যে এখানে বলছে যে যে লোক অ্যানিম্যাল সিনেমাটা দেখেছে এবং যে হিন্দি বুঝে, সে যদি বাংলায় এটার এই বিকৃত রূপটা দেখে, ওর ওখানে বমি করে দেবে। সে বমি করা ছাড়া হল থেকে বেরোতে পারবে না। আবার দ্বিতীয় যে আরেকটা সিনেমা যেটা বের হয়েছে,
সেটা দেখে সেখানে তো বিভিন্ন জায়গাতে যারা জামাত থেকে শুরু করে যারা আছে তারা সিনেমা হল চালাতে দিচ্ছে না, বিকজ ওখানে দেখানো হচ্ছে কিভাবে কত ম্যাটিকুলাসলি নেশা করা যায়, নেশা নেওয়া যায় এবং সেটা ডিস্ট্রিবিউশন করা যায়। আমি দেখিনি, কিন্তু আমি এগুলো শুনলাম। এটা তো ভালো কোনো লক্ষণ না, কোনো ভালো লক্ষণ না। তো এই সমাজের গান বন্ধ হয়ে গেছে, সাউন্ড বন্ধ হয়ে গেছে, রাজনৈতিক কোনো শব্দ নাই, রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তাদের কোনো সম্মান নাই, মর্যাদা নাই। এখানে কে কখন অপমানিত হচ্ছে, কে কখন লাঞ্ছিত হচ্ছে, কে কখন নেতা হচ্ছে, কে কখন নেতৃত্ব থেকে ছিটকে পড়ছে, এই গত 10 মাসে কত কিছু হলো। আপনি দেখেন তো, এই যে গত 10 মাসে না হলেও 50 থেকে 60 হবে বা 70টি হবে কিংস পার্টি হলো। সেই কিংস পার্টিগুলো কোথায়? এই বিশাল, আমার কাছে ওদের ভাবসাব দেখে যারা যখন হলো আজকেই বোধহয় নির্বাচন হয়ে যাবে, কালকেই তারা এমপি হয়ে যাবে, পরশুদিন মন্ত্রী হবে, এবং 2-4 জন তো আমাকে টেলিফোন করে ড্রেস তাদের কি হবে এই ব্যাপারেও জিজ্ঞাসা করেছে। আমাকে বলছে যে কনফার্ম, একদম সব কিছু কনফার্ম। এখন আবার তাদের কাউকে দেখছি না, নো ওয়ান। এই যে বন্ধাত্ব, সমাজের যে বন্ধাত্ব, এটাই এই সরকারের জন্য খুবই বিপজ্জনক, এবং এই সরকারের পরে যারা আবার সরকার আসবে তাদের জন্য এটা আরও বিপজ্জনক। জুলাই সনদ কি এই বিপদ কাটাতে সহযোগিতা করতে পারে কিনা? এখন জুলাই সনদের বিপদ আরও বাড়াবে, মারাত্মকভাবে বিপদ বাড়াবে। কেন, জুলাই সনদটা কি? আপনি যদি এটা স্বাধীনতার ঘোষণাপত্র ধরেন, ঠিক এটা কি হবে এখনও মানে যারা করছে তারা বুঝতে পারছে না। মানে এটা কি জুলাই সনদ বলতে অতীতে যে স্বাধীনতার ঘোষণাপত্র হয় সেটা হবে, নাকি সংবিধানকে বাদ দিয়ে এটা অ্যাবসলিউটলি একটা বিপ্লবী সরকারের প্রোক্লেমেশন হবে? এটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। আর যদি সেটা হয়, সেটা হওয়ার পরে সংবিধান কি থাকবে কি থাকবে না? আর যখনই আপনি প্রোক্লেমেশন অফ, যাকে বলা হয় এই যে বর্তমান সরকারের, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে এই সরকারের যে অ্যাবসলিউট ক্ষমতা চলে আসবে, তার ডিউরেশন নিয়ে, তার কোনো কিছু নিয়ে মানে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। তার হুকুমই সুপ্রিম আইন, সাংবিধানিক আইন। জাস্ট লাইক আপনার ফিদেল ক্যাস্ট্রো কিউবাতে বিপ্লবের পরে যে ঘটনাটা ঘটেছিল, কিংবা ধরেন লেনিন সেই যে রুশ বিপ্লবের পরে ওনার যে ক্ষমতাটা এসেছিল, মাও সেতুংয়ের যে ক্ষমতাটা এসেছিল সেই চীনা বিপ্লবের পরে, তো ঠিক ওইরকম একটা ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পেয়ে যান এই জুলাই বিপ্লবের মাধ্যমে, আপনার কি মনে হয় জামায়াত ইসলামী মেনে নেবে? চরমোনাই মেনে নেবে? নুরুল হক নুরু মেনে নেবে? বিএনপি তারেক রহমান সাহেব লন্ডনে বসে কি এটাকে স্বাগত জানাবে? প্রশ্নই আসে না। জি। তো এই যে একটা কমপ্লেক্সের দিকে যাচ্ছে। আবার অন্যদিকে এখন এতদিন পরে, মানে আপনার সন্তান জন্ম নিয়েছে 10 মাস আগে, তারপর আপনি তখন জন্মের সময় ওই যে নাড়ি কাটতে হয়, তো আপনি নাড়িটা কাটেননি, তারপর হঠাৎ করে আপনার মনে হলো আই মাই গড, এটার তো মানে এখনও নাড়ি কাটা হয়নি, আপনার 10 মান্থ, তখন মাও বাঁচবে না, সন্তানও বাঁচবে না। ঠিক এইরকম অবস্থা হচ্ছে, দিস ইজ নট দ্য রাইট টাইম। এটা শীতের ওয়াজ গ্রীষ্মকালে নয়, একেবারে এটা বাংলাদেশের ওয়াজ সাইবেরিয়াতে করলে যে অবস্থা তৈরি হবে, ওইরকম একটা পরিস্থিতি এই সময় এই জুলাই সনদের মাধ্যমে তৈরি হতে যাচ্ছে। ধন্যবাদ রনি ভাই আপনাকে। মান্না ভাই, আপনার কাছে একটু আসতে চাই। বদিউল আলম মজুমদার, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান, তিনি একটা লেখা লিখেছেন, সেখানে তিনি বলেছেন যে আপনারা যারা সংসদ সদস্য ছিলেন বিভিন্ন সময়, তারাই হচ্ছে সরকারকে অর্থাৎ প্রধানমন্ত্রীকে 90-এ এমন একটি ক্ষমতা দিয়ে দেয় যেটি কিনা তাকে আসলে স্বৈরশাসক হয়ে উঠতে সহযোগিতা করেছে, এবং রাষ্ট্রপতির ক্ষমতা সেখানে এত খর্ব করা হয়েছে যে রাষ্ট্রপতির কিছুই করার নেই। তো সেই জায়গা থেকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার যে ভারসাম্য, সেটি নিয়ে কিন্তু ঐকমত্য কমিশনে আসলে সেইভাবে রাজনৈতিক দলগুলোর খুব একটা আলোচনা কিংবা অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। অথচ এই জুলাই বিপ্লবটা হয়েছিল মূলত স্বৈর শাসন যেন আর না আসে, স্বৈর শাসকের বিরুদ্ধে এই আন্দোলনটা হয়েছিল। তাহলে আদৌ এই ঐকমত্য কমিশনের যে ফলাফল, যদি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা করা না যায়, সংসদ নেতা এবং দলের নেতাকে আলাদা করা না যায়, এটা কি কার্যকর হবে স্বৈরশাসক আবার প্রত্যাবর্তন না করার ক্ষেত্রে? পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এরকম ব্যালেন্স করার কথা তো নেই। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে নিশ্চিতভাবেই প্রধানমন্ত্রী কর্তৃক শাসন, তার হাতেই ক্ষমতা থাকবে, প্রেসিডেন্ট হাতে থাকবে না। স্পেশাল কিছু কিছু ব্যাপার থাকবে, এক এক দেশে এক এক রকম করে থাকে। কিন্তু যে ব্যালেন্সের কথা যারা বলছেন না, আমি মাঝে মাঝে ভাবি, জিজ্ঞেস করেছি এই ব্যালেন্সটা কি বোঝাচ্ছেন, মানে ইকুয়াল বা কি ব্যালেন্স মানে কি, কোন কোন জায়গাতে ব্যালেন্স কেউ তো বলেনি। যে একটা উনি বলেছেন যে দলের প্রধান এবং সরকার প্রধান আলাদা হবেন, এটা এক ধরনের ব্যালেন্সের কথা তারা বলতে চাচ্ছেন। এটা কোনো ব্যালেন্স হলো না, কিন্তু প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের মধ্যে ব্যালেন্সের কি ব্যাপার হলো? না, প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের মধ্যে না, মানে এটা হচ্ছে স্বৈরশাসক না হওয়ার ক্ষেত্রে একটা ব্যালেন্স। ভারতে কি হচ্ছে, মূল কথা হচ্ছে আপনি তখনই এই জিনিসটা বন্ধ করতে পারেন যদি আপনার ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়। মানে এরকম করে একটা সিমেট্রির মতো মনে করেন
যে চতুর্দিকে ভাগ করা আছে, মিলে একটা সিমেট্রি তৈরি করেছে, সেটা একটা ক্ষমতা চালাচ্ছে, সেটা শাসন তো আইনিভাবে চালাচ্ছে। আমাদের আছেই, কিন্তু না, বাস্তবিক আইনিভাবে অর্থে নেই। নাই, আইনিভাবে নাই। এই কারণে হ্যাঁ। আপনি এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নো কনফিডেন্স আনতে পারেন, তার বাইরে উনি 100 কোটি টাকা চুরি করেছেন, মামলা করতে পারেন না। ওনার নামে অন্য কোনো এলিগেশন আছে, তার জন্য তাকে গ্রেপ্তার করতে পারেন না, কিছুই করতে পারেন না, তাকে টাচই করতে পারেন না আপনি। এই প্রশ্নটা আমরা তুলেছিলাম যে আপনারা যে এই কথা এত করে বলছে, তারা এই প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব তো কোনো জায়গায় করছেন না। বলছে যে কেন আমরা তো এরকম করে তার বিরুদ্ধে নো কনফিডেন্স দিচ্ছি। আরে ভাই, সোজা কথা থেকে এটা নো কনফিডেন্স তোলা, যিনি নো কনফিডেন্স তুলতে যাবে তার নো কল্লা হয়ে যাবে। তো এই দেশে তাই হয়েছে, এরকম কেউ করেনি। এই কারণে মানে এইটা কোনো সাফিসিয়েন্ট জিনিসটা আমি মনে করি যে যদিও বোধহয় মজুমদার ভাই যথেষ্ট পড়াশোনা করেছেন কনস্টিটিউশনের উপরে, এমনকি যে স্থানীয় সরকারের উপরে পড়াশোনা করেছেন, অন্যান্য জিনিসের উপরে পড়েছেন, মানে এই যে আমি আবার বলি ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার এমন করে যার কেন্দ্রে প্রধানমন্ত্রী থাকবেন, কিন্তু পাওয়ারটা বিকেন্দ্রীকৃত হয়ে যাবে এবং সব মিলে একটা সিমেট্রি আমি বলি। মানে বিষয়টা এত সুন্দর করে সাজানো, ওই যেরকম বাচ্চারা খেলার সব বানায় না, ওটাকে কি বলে, ওই যে ব্লক যেটা, ব্লক যেটা বানায়, এমনভাবে বানিয়েছেন যে একটা ব্লক পাওয়ার অ্যাজ এ হোল ইজ এ ব্লক, কিন্তু তার মধ্যেও আবার ওই ডিস্ট্রিবিউশন আছে, সেখানে কেউ কাউকে ডোমিনেট করতে পারে না। আমাদের দেশে কি ছিল, মানে আমি যেরকম ধরেন ডক্টর আলী আকবর খান বলতেন যে আমাদের যে কনস্টিটিউশন আছে 72-এর কনস্টিটিউশন, সেটা হচ্ছে একটা মানে মিশর কি বলে আপনার এই মোগলদের সম্রাট অথবা রাশার জারের মতো এত পাওয়ারফুল। ডক্টর কামালকে কেউ কেউ জিজ্ঞেস করলো যে এরকম কেন হলো, সমস্ত ক্ষমতা তাকে দিয়ে দিয়েছেন। ওই তখন বঙ্গবন্ধু আমাদের নয়নের মণি, যা দরকার তাই দিয়ে দিচ্ছে। কিন্তু ওই খেয়াল করেন যে আপনি ভালোবাসা দিয়ে তো কনস্টিটিউশন বানাবেন না, আপনি লজিক দিয়ে বানাবেন, আপনি শাসন দিয়ে বানাবেন, আপনি প্রশাসন, তারপরে যে পরিচালনা, এগুলো দেখে বানাবেন। এগুলো করা হয়নি। এইটাকে এখন ব্যালেন্স করতে বলা হচ্ছে। অতএব যখন আপনি বলছেন 2 টার্মের পরে প্রধানমন্ত্রী থাকবেন না, তার মানে উনি 3য় টার্মের চেষ্টা করবেন না, আর ওই 2 টার্ম পর্যন্তই যেতে পারে ম্যাক্সিমাম। তা আমাদের এখানে 3 টার্ম তো স্বৈরশাসন চললই, এটা একটা পথ হতে পারে। ঠিক একইভাবে এমন হলো উনি সব কিছুর কর্তা, ওনার কথায় র্যাব চলে, ওনার কথায় আর্মি চলে, ওনার কথায় পুলিশ চলে, তার উনি যা বলেন তাই হয়, জি। ওটা বন্ধ করে দেবেন। আপনি এরকম করে করবেন যে এইটার মধ্যেও যাতে একটা হারমোনি থাকে, এইটা করতে জানলেই কেমন চেক করতে পারবেন। আপনি ভেবে দেখেন তো, আপনি আমেরিকান কারো কাছে বলতে পারবেন এবার তোমাদের দেশে যদি মার্শাল ল আসে কী করবে, পাগল নাকি, মার্শাল ল আবার কি আমাদের দেশ, ওরা বিষয় ইভেন ইন্ডিয়াতে মার্শাল ল আসবে যে এটা তো কেউ ভাবতে পারে না, তো ওইখানে শরীরতন্ত্র আসবে কেমনি। এত যে কিছু হচ্ছে, মোদির ব্যাপারে এত সমালোচনা, কিন্তু তারপরে উনি একটা স্বৈর শাসক, শেখ হাসিনা হিটলারের চেয়ে বেশি, এরকম তো এখনো বলা হচ্ছে না। যদিও ওনার অনেক শাসন নিয়ে অনেক কথা আছে, হয়তো আমিও বলতে সময় পেলে বলবো বা প্রসঙ্গ আসতে বলবো, কিন্তু আমাদের এখানে যেরকম করে করা সম্ভব হয়েছে, সেরকম করে অন্য কোথাও এত ইজিলি হয়নি। ওইটা আপনি কার্টেল করেন এবং সেটার জন্যে ওইটা বেস্ট, এবং কনস্টিটিউশনেরও কিছু কিছু অ্যামেন্ডমেন্ট করতে হবে, জায়গায় পর কার্টেল করতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে, সেরকম করে তবে আমি সেটা নিয়ে প্রশ্ন করেছিলাম, এই পাওয়ার কার্টেলের বিষয়ে কি রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারবে? এটা তো হিউজ ব্যাপার, একটা আলোচনাই হয়নি। আমি যে কনসেপ্টটা বলছি ডিসেন্ট্রালাইজেশন অ্যাজ আ টুল অফ থটিং ফ্যাসিজম, এটা আলোচনা হয়নি তো আমাদের মধ্যে। কারণ আমরা যারা যারা আছি তারা এই যে দেখেন না, প্রধানমন্ত্রীর ক্ষমতা 2বারের বেশি হতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু কনজিকিউটিভ 2বার হতে পারবে, তারপরে রেস্ট গ্যাপ দিয়ে হতে আবার। পারবে। তো তার মানে কি আপনি মনে মনে মতলব আছেই আপনার, আবার থাকবেন, এরকম করা যাবে না। এরকমভাবে একটা এথিক্সের জায়গায় আসতে হবে, আমি কীরকম করে রিটার্ন অফ ফ্যাসিজম বন্ধ করতে পারি। এটার উপরে কত সেমিনার আলোচনা হতে পারতো, এগুলো তো হয়নি কোনো সময়। এখন আমরা মানে সংস্কারটা হচ্ছে এরকম, এই এটা করতে হবে, এই কেন করবে না, সবাই মিলে বলতে শুরু করে, ওটা একটা চাপের মতো। মানুষের অন্তর্গত যে উপলব্ধি, সেটাকে বাড়াবার এখানে কোনো চেষ্টা করা হয়নি আগে, এখনও তো হচ্ছে না। এখনও যেটা হচ্ছে সেটাও কিন্তু সেই জিনিস হচ্ছে না। তো সেই কারণে আমি মনে করি যে মানে যদি আপনি সত্যি সত্যি বন্ধ করতে চান, তাহলে হোল অ্যাডমিনিস্ট্রেশন, খালি কিন্তু আপনার প্রাইম মিনিস্টার না, ধরেন প্রাইম মিনিস্টারকে আপনি একদম ডিসেবল করে দিয়েছেন, ওর কোনো পাওয়ার নেই, কিন্তু আর্মি চিফ, ওনার কথায় হোল আর্মি উঠে বসে, তো ক্ষমতা নিয়ে নিতে পারবে তো।
যে কোনো রাত্রে আগে তো হয়েছে, ডিক্লারেশন দিলে মার্শাল্লাহ, মাননীয় অ্যাক্টিং প্রেসিডেন্ট, মাননীয় প্রেসিডেন্ট, মাননীয় সিএমএলএ। আপনি হয়তো সব জায়গাতে এরকম ভাববেন যে পাওয়ারটা বাহিনীগুলোর মধ্যে, যারা ফোর্সেস অফ ইন্টেলিজেন্স বলেন, ডিসিপ্লিন বলেন, ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, তাদের মধ্যে ওরকম একটা স্ট্রাইক করতে পারে। জিনিসটা খুব ইজি যে আমি তা বলছি না, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আপনি ফ্যাসিজম বন্ধ করতে চান, তাহলে এটার কোনো বিকল্প আছে বলে আমি এখন পর্যন্ত পাইনি, কোথাও দেখিনি। এটা কিন্তু করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। মানে রনি ভাই, আপনার কাছে কি মনে হয় যে এই ফ্যাসিজম বন্ধ করার জন্য এত রক্তপাত, এত কিছু হলো, এবং সম্প্রতি প্রধান উপদেষ্টা একটা কমিটি করতে বলেছেন, সর্বশেষ যে 3টি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যারা বিতর্কিত ভূমিকা পালন করেছে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য, এবং সেটা প্রায় 10 মাস পরে এসে, তো এই সব কিছু মিলিয়ে কি ভবিষ্যতে ফ্যাসিস্ট সরকার কিংবা কোনো সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠার রাস্তা বন্ধ করার সুযোগ তৈরি হলো কি? না, হয়নি, বরং আরও বেড়ে গেছে। মূল ব্যাপার হলো যে আমরা এখন পর্যন্ত সত্য কথাটা নির্ভয় বলতে পারছি না। এই যে আন্দোলনটা শুরু হয়েছে, কোটা সংস্কারের আন্দোলন, তারা সরকারি চাকরি চেয়েছে এবং সেই চাকরিতে বৈষম্য দূর করতে চেয়েছে। সেটা যখন সরকার খুব নিষ্ঠুরভাবে দমন করতে গেছে, খুব অল্প সময়ের মধ্যে মানুষ এখানে অংশগ্রহণ করেছে, এবং যে মানুষগুলো গত 15 বছর দ্বারা পুঞ্জীভূত তাদের ভিতরে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বিস্ফোরণ হয়েছে। এখন ধরুন 99.99% যে সাধারণ আমজনতা এই কোটা বিরোধী আন্দোলনের যারা তাদের সন্তানসমূহ, তাদেরকে নেতা মেনে রাজপথে বের হয়ে এসেছে এবং তাদের হাতে বিপ্লব তুলে দিয়ে তারা ঘরে চলে গেছে। এখন এই যে ছেলেরা, তারা বলছে যে সব লোক আমাদের কথা মতো আসছে, এটা একটা বিপ্লব, আমাদের এটা স্বপ্ন ছিল। আরে বাবা, যেদিন ডিবি অফিসে হারুনের টেবিলে বসে তারা ভাত খেয়েছিল, তখন সেদিন কয় তারিখ ছিল, তাদের কি স্বপ্ন ছিল, তাদের এজেন্ডা কোথায়, তাদের গান কোথায়, তাদের ডিক্লারেশন কোথায়? নাথিং। কেবলই মাত্র জিনিসটা এই আমরা শুধু বলছি এটা ম্যাটিকুলাসলি হয়েছে, এটাই বিপ্লবের স্বপ্ন, ওটা স্বপ্ন। এই সবগুলো আমরা যে বলছি, ভয়ে বলছি, তেল মারার জন্য বলছি, বাট ইটস নট দ্য রিয়ালিটি। রিয়ালিটি হলো যে আমাদের কাছে হঠাৎ করে এমন একটা বিষয় চলে এসেছে যার জন্য আমাদের কোনো মানসিক প্রস্তুতি ছিল না। শেখ হাসিনা চলে যাবে আমাদের বিশ্বাসের মধ্যে ছিল না, তার পতন হবে আমরা স্বপ্ন কল্পনা করিনি। আমরা তো চিন্তা করছি 41-এর আগে উনি মরবেই না। খালি রোজ ওনার দিকে তাকাই আর দেখি যে ওনার স্বাস্থ্য ভালো হচ্ছে, চেহারা ভালো হচ্ছে। এই বিদেশ থেকে যারা ইউটিউব করে তারা বলে যে ক্যান্সার হয়েছে, 3rd স্টেজে আছে। আমরা মনে মনে দোয়া করি যে আল্লাহ ক্যান্সারটা যেন ঠিকমতো দানা বাঁধে। তো দেখা গেল যে 1 সপ্তাহ পরে দেখি কোনো ক্যান্সার নাই, কোনো ক্যান্সার নেই। সে আরও 2 হাত মুষ্টিবদ্ধ করে চলে যাচ্ছে। আমরা যারা নিজেরা টেলিফোনে কথাবার্তা বলি, হলো কি, আসলে কি ক্যান্সার হয়েছে? তো এই ছিল আমাদের চিন্তা, শেখ হাসিনার পতন সম্পর্কে আমাদের চিন্তা। হোয়াট ওয়াজ দ্য থিঙ্কিং অফ ডক্টর মোহাম্মদ ইউনূস? তিনি তো খোলামেলা বলে ফেলেছেন শিশুর মতো যে আমি যখন ফ্রান্সে ছিলাম তখন আমার সব লোক আমাকে বললো যে ইউ শুড নট কাম, আপনার এই সময় বাংলাদেশে আসা উচিত না। তা আমি ফ্রান্স থেকে কোন দেশে যাব, এটা নিয়ে যখন আমি চিন্তা ভাবনা করছিলাম, তখনই শেখ হাসিনার পতন হয়ে গেল। এটা হলো রিয়ালিটি, এটা হলো রিয়ালিটি। এখন যারা নেতা দেখেন সমন্বয়কারী, তাদের আত্মীয় স্বজন তারা সরকারের পক্ষে, শেখ হাসিনা সরকারের পক্ষে তারা বিবৃতি দিয়েছে যে না, তাদেরকে ডিবি অফিসে নেওয়া হয়েছে, তারা স্বেচ্ছায় সেখানে গেছে এবং তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল এবং নিরাপত্তা তাদেরকে প্রদান করার জন্য, হ্যাঁ, নিরাপত্তা প্রদান করার জন্য সদয় সরকার সেই তাদের সঙ্গে পরামর্শ করে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। এইটা ছিল রিয়ালিটি। আর বাকি যে আমরা কথাগুলো বলছি, এই কথাগুলো আমরা পরিবেশ পরিস্থিতি হঠাৎ করে, মানে আমরা রাজা হয়ে গেছি, হঠাৎ করে সিংহাসনে বসেছি, হঠাৎ করে নেতা হয়ে গেছি, ফলে আমরা আসলে কি বলবো ভেবে পাচ্ছি না। আর আমরা যারা সাধারণ আমজনতা আছি, আমরা এমনি তো শেখ হাসিনা গত 15 বছর আমাদেরকে গুতিয়ে এমন একটা অবস্থা করে দিয়েছে, মেরুদণ্ড যে আমার আছে কি নাই আমি এখন বুঝতেছি না। সকালে একবার বাঁকা হয়ে পিছনে পড়ে যাই, সন্ধ্যাবেলায় আবার উপর হয়ে পড়ে যায়। মেরুদণ্ড নাই আমাদের এই সমাজের। 15 বছর আমাদের সবার মেরুদণ্ড আদের ইলেকট্রিক শক দিয়ে অথবা ডান্ডা দিয়ে মোটামুটি, অথবা অনেকের হাড়ের ঘনত্ব কমেও তো আসলে মানুষ, মানে এখানে হাজারো রকম সমস্যা, অনেক বড় বড় মানুষের দুরবস্থা আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা হঠাৎ করে আবার দাঁড়িয়ে গেছি যে আমাদের না, মেরুদণ্ড আছে, 2-3টা করে মেরুদণ্ড আছে। ফলে কী হচ্ছে, শরীরের মেরুদণ্ডটা যেখানে একেবারে সর্পিল হয়ে গেছে, সেই মেরুদণ্ড যদি আপনার 3টা মেরুদণ্ড নিয়ে দাঁড়ান, ফলে কী হচ্ছে, বিশৃঙ্খলা হয়ে গেছে। যে যার মতো জায়গায় থেকে এখন জিদ দেখাচ্ছে, মিথ্যা কথা বলছে, অতিরঞ্জিত কথাবার্তা বলছে, আর সত্য প্রকাশ করতে পারছে না। প্রথমত হলো এরকম একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছে, যে ভ্যাকুয়ামের কারণে আমাদের জিডিপি
জিডিপির অলমোস্ট 60% আওয়ামী লীগ এবং তাদের অ্যালাইড ফোর্স তারা নিয়ন্ত্রণ করত। নাও তারা আউট অফ দ্য সিনিয়রিও। ফলে এই যে জিডিপির 60% তারা আওয়ামী লীগের লোকজন চলে যাওয়ার পর তাদের কিছু অংশ বিএনপি, জামাত, অন্য যারা লোকজন আছে তারা অ্যাডপ্ট করেছে। আর কিছু লোক আওয়ামী লীগের যারা কিছু লোক যারা প্রথম সারির না, তারা এখানে ঘুষ সুর দিয়ে চাঁদা ঠাদা দিয়ে কোনো মতে চালিয়ে নিচ্ছে। ফলে ইকোনমিটা অর্ধেক হয়ে গেছে। টোটাল ইকোনমির যে সাইজ অর্ধেক হয়ে গেছে। একেবারে 1974 এবং যখন দুর্ভিক্ষ ছিল তখন আমাদের জিডিপি ছিল 6.5, আর এখন এবার জিডিপি হাইয়েস্ট আপনি দেখবেন 3.6 or 3.7 হবে। বিশ্বব্যাংক সেটা ফোরকাস্ট করেছে। এই যে একটা অর্থনীতি উইদিন 10 মাসের মধ্যে অর্ধেক হয়ে গেল, এই অর্ধেক হওয়ার জন্য এরকম একটা পরিস্থিতি তৈরি হবে তার জন্য কি আমাদের কোনো প্রস্তুতি ছিল? এই সরকারের যেমন শেখ হাসিনার যে লাস্টে তার পতন কেন হয়েছে বলেন তো? মূলত সব জায়গা থেকে তার অর্থনৈতিক ধস। এবং এই সরকারের এখন এই যে দেখেন সংস্কার বদিউল আলম যা কিছু আছে এগুলো কোনো ব্যাপার না। সরকারের মেজর সমস্যা হলো বেতন দেওয়া, ভাতা দেওয়া, বাজেটটা প্রণয়ন করা, ট্যাক্স কালেকশন করা। এনবিআর বন্ধ, নোবডি ইজ ওয়ার্কিং। সচিবালয় থমথমে অবস্থা, কাজ করছে না কেউ। উত্তর সিটি কর্পোরেশনে যে ভদ্রলোক আছে কোনো কাজ নেই। দক্ষিণ সিটি কর্পোরেশন অ্যাবসলিউটলি বন্ধ। ডিসি অফিসগুলো যারা আপনি দেখেন ওই যে নতুন দরবেশ আসছে, নতুন দরবেশে টাকা পয়সা দিয়া অনেকগুলো টাকা দিয়ে যারা ডিসি হয়েছে এখন তারা কী করতে পারছে না, মানে টাকা কালেকশন করতে পারছে না, বিকজ অর্থনীতি সার্কুলেশন নাই। তখন তারা এই যে নুরু এখন সরকারের বিরুদ্ধে কেন কথা বলছে ওর এলাকাতে গিয়ে সমস্যায় পড়েছে। ওর একটা গ্রামের বাজার, ও তো আমার নির্বাচনী এলাকা, সে একটা গ্রামের বাজার যেখানে গরিব মানুষরা চান্দিনা ভিটে 0.5% জমি, মানে 300 স্কোয়ার ফিট জমি সরকার থেকে 1 বছরের জন্য 600 বা 700 টাকা দিয়ে বরাদ্দ নেয়। সেই চান্দিনা ভিটির নাম করে স্থানীয় টাউট বাটপার এবং প্রশাসনের লোকজন 30 থেকে 35 হাজার টাকা করে ওই এলাকাতে কালেকশন করছে। নুরু ওইটার বিরোধিতা করেছে, নাথিং মোর। এর কারণ হলো আমাদের ওই দক্ষিণ অঞ্চলের সমস্ত জমি হলো সিকুইস্তি পয়স্তি, মানে একবার ভাঙছে, আমার জমি ভেঙে গেছে, ওটা সরকার দখল করে ফেলেছে। এরপর আবার সেটা যখন জেগে গেছে সরকার ওটা খাস খতিয়ে এনে নিজের নামে নিয়ে নিয়েছে। এখন আমারই জমি, আমি আছি সরকারকে ট্যাক্স দিয়ে। এই যে কমপ্লেক্স আমাদের দক্ষিণ অঞ্চলের সমস্ত ভূমি ব্যবস্থা, ওটারই তার যে গ্রামের একটা বাজার, সেই বাজারে সে মানে লোকজন এসে বলছে সে একটা নেতা, জাতীয় নেতা, তার এলাকার লোকজন তো সবাই মনে করে নুরু ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, সে দ্বিতীয় বঙ্গবন্ধু, বিশাল ব্যাপার। তার কাছে বলতে আসছে, বলার পরে সে হয়তো ওখানকার একজন নেতাকে একটা ধমক দিছে, আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা। এর কারণ হলো তারেক রহমান সাহেবের সাথে তার খুবই ভালো সম্পর্ক। তারেক রহমানের সাথে তার মানে এমন সম্পর্ক যে আপনি চিন্তা করেন যে এই যে সে বলেছে যে তারেক রহমান সাহেব তাকে টাকা নির্বাচনের জন্য না এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য, জুলাই নেতৃত্ব দেওয়ার জন্য সে নুরুকে টেলিফোন করে টাকা দিয়েছে লন্ডন থেকে। সালাউদ্দিন সাহেব দিল্লি থেকে টাকা দিয়েছে, সে বলেছে। এরশাদ থেকে টাকা দিয়েছে, তাবিদাওয়াল থেকে টাকা দিয়েছে। তাহলে যেই লোক ধরেন পুরো একটা বিএনপির পক্ষে, বিএনপির এত বড় নেতা, মানে তারেক রহমান সাহেব তো এই দায়িত্ব সালাউদ্দিন সাহেবকে দেননি, এই দায়িত্ব তাবিদাওয়াল পালন করেননি, পুরো আন্দোলনটাই চালিয়েছে নুরুল হক নুরু। তো সেখানে তারেক রহমান সাহেবের সাথে তার এত সম্পর্ক যে তারেক রহমান সাহেব তাকে লিখিতভাবে জেলা বিএনপিকে নির্দেশ দিয়েছে যে তোমরা তাকে সাহায্য করো। আর সেখানে একটা ইউনিয়নের নেতা তাকে গালাগালি করে, তাকে মারতে আসে, তাকে আটক করে রাখে। তার কি দুঃখ লাগে না বলেন? সেই দুঃখ কি নিয়ে? ওই যে গ্রামের চান্দিনা ভিটি নিয়ে, এবং ওটা অর্থনীতির একটা ক্যান্সার। এটাকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুঝতে হবে। জাস্ট এটা একটা মানে উপসর্গ। এটা নুরু বলেছে তার এলাকাতে, কিন্তু এটা সারা বাংলাদেশের সব জায়গাতে হচ্ছে, মান্নাভার এলাকাতে হচ্ছে, অন্যান্য এলাকাতে হচ্ছে। তো এই যে অর্থনীতির যে সমস্যা, এই সমস্যা দূর করার জন্য এখন আমি এই যে যারা আলাপ আলোচনা করছে তাদের মাথায় এই সমস্যাটা ঢুকেনি। 1, 2 নম্বর হলো যে আমি যেহেতু সংসদ সদস্য ছিলাম, তো স্থানীয় সরকার নিয়ে যে আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, এর সঙ্গে সঙ্গে আমি এই সংশ্লিষ্ট বিষয়ে দেশে এবং দেশের বাইরে পড়াশোনা করেছি, আইন নিয়ে পড়াশোনা করেছি, আর আমেরিকাতে স্থানীয় সরকারের উপর পড়াশোনা করেছি, লোকাল গভর্নমেন্ট। অবাক করার ব্যাপার হলো যে এই বর্তমান সরকারে যারা আছেন, একজন সিঙ্গেল লোকের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই টু বি দ্য মেম্বার অফ পার্লামেন্ট। আচ্ছা, তারা স্থানীয় সরকার কিভাবে চলে এখন পর্যন্ত তারা জানে না, কিন্তু তাদের কাছে বই পুস্তকে অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে, সেগুলো তারা পড়েছে। স্থানীয় সরকারের মূল যে থিমটা সেটা হলো রেভিনিউ কালেকশনটা। যে স্থানীয় সরকার তার নিজের পরিচালনা করার জন্য রেভিনিউ কালেকশন করতে পারবে তাকে আলাদা করে দাও, ইজ দ্য ফার্স্ট থিং। এবং ওর যে ক্ষমতায়নটা পাবে, এখন ধরেন একটা ইউনিয়ন পরিষদ, সে তার 5 জন কর্মকর্তা নিয়োগ করবে,
এবং তার ওই ইনকামটা স্থানীয়ভাবে দেবে, ফলে আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, রেভিনিউটা তো তার। আমরা এখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রেভিনিউ দিচ্ছি, চেয়ারম্যানকে বেতন দিচ্ছি, উপজেলা চেয়ারম্যানকে গাড়ি দিচ্ছি, এমপি সাহেবকে বেতন ভাতা দিচ্ছি, এভাবে তো স্থানীয় সরকার হবে না। তো এই রেভিনিউ কালেকশন আমরা সেপারেশন করতে পারছি না। আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্পের যে ক্ষমতা, নিউ ইয়র্কের মেয়রের ক্ষমতা, শিকাগো মেয়রের ক্ষমতা কোনো অংশে কম নয়, এবং কোনো একটা গভর্নরের যে ক্ষমতা, সেই গভর্নরের ক্ষমতার সঙ্গে সেখানে কংগ্রেসম্যানদের ক্ষমতা এবং সিনেটারের ক্ষমতা কীভাবে সেপারেট হয়েছে। আপনি এখন যারা আছে, ইভেন আলী রেজা সাহেব, উনি তো শিকাগোতে ছিলেন, উনিও ভালো মতো জানেন না। এই জিনিসটা জানতে হলে তাকে ওই বিষয়ে পড়াশোনা তো করতে স্থানীয় হবে। সরকার সংস্কার কমিশনের যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু স্থানীয় সরকার নিয়ে পড়াশোনা করেন, তারা কিন্তু এই ধরনের আপনি যেগুলো বললেন যে রেভিনিউ কালেকশন মডেল এবং তাদেরকে আলাদা করে দেওয়া আমি বলি প্রস্তাবগুলো করেছেন তারা। না না না, প্রস্তাব না, এটা আমি এদের সঙ্গে, যেমন বদিউল আলম মজুমদার, তোফায়েল সাহেব, তোফায়েল আহমেদ সাহেব, এদের সবার সঙ্গে তো আমার খুব ভালো সম্পর্ক। আমি এদের প্রস্তাবনা ইলেকশন রিফর্ম থেকে কোনো জায়গাটার মধ্যে, যেমন দেখা গেল আমেরিকাতে যেটা পসিবল সম্ভব, ইংল্যান্ডে যেটা সম্ভব, বা জার্মানিতে আমি যেভাবে দেখেছি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে যেভাবে দেখেছি, আসলে বাংলাদেশে এটা সম্ভব নয়। বাংলাদেশে বড় জোর আপনি ভারতের পশ্চিমবঙ্গের যে মডেলটা আছে, এই মডেলটা হুবহু এখানে দিতে পারবেন। এমনকি পাকিস্তানের পাঞ্জাবের মডেল এখানে খাটবে না, সিন্ধুর মডেল খাটবে না। এই রিয়েলিটিটা তারা বুঝছে না। ফলে কি হচ্ছে, এই যে দেখেন আপনি ইংরেজিতে কতগুলো শব্দ আছে, একটা রোগ আছে সিজোফ্রেনিয়া, Right. সিজোফ্রেনিয়া। 2 নম্বরে হলো, সেই সিজোফ্রেনিয়া যদি কারো থাকে, তার মধ্যে ইলিউশন, কল্পনাটা খুব Right. বেশি হয়। ইলিউশন থেকে আরেকটা রোগ হয়, সেটা হলো হ্যালোসিনেশন। হ্যালোসিনেশন হলো যে আপনি শত্রুকে বন্ধু মনে করবেন এবং বন্ধুকে শত্রু মনে করবেন। এখন এই যে বর্তমানে অনেক লোকের মধ্যে এই সিজোফ্রেনিয়া, ইলিউশন এবং হ্যালোসিনেশন এত বেশি হয়ে গেছে যে ঐক্য করতে গিয়ে অনৈক্য হয়ে গেছে, আর অনৈক্য করতে গিয়ে ঐক্য হয়ে গেছে, এবং দ্যাট ইজ এ ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার পলিটিক্স অ্যান্ড এভরিথিং। রনি ভাই, আমাদের সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা মান্না ভাই, আর অল্প কিছু সময় আছে। আমরা দেখেছিলাম যে এই সরকারের প্রতি আন্তর্জাতিক মহলের একটা বিশাল সমর্থন ছিল, জাতিসংঘ থেকে শুরু করে সবারই এক ধরনের ব্যাপক নিরঙ্কুশ সমর্থন আমরা দেখেছিলাম। কিন্তু ওই যে সম্ভবত 2-1 দিন আগেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে হাই কমিশনার ফরকার ট্যুর, তিনি যেটা বললেন যে ট্রাইব্যুনালের আইনটা নিয়ে, মূলত আইসিটি অ্যাক্টটা নিয়ে, যে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রেখে আইন পাশ করাটায় তারা আসলে এটাকে ভালো চোখে দেখছে না। তো এই ধরনের আলোচনাগুলো কি সরকারের সাথে কিংবা বাংলাদেশের এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে বৈশ্বিক যে যোগাযোগ, সেটিতে ঘাটতি তৈরি করবে কিনা? আপনি এরকম একটা উদাহরণ দিলেন যেটা সাধারণ মানুষ ভালো করে খেয়ালই করে নাই, কিন্তু খেয়াল যেটা করেছে তা হচ্ছে, প্রফেসর ইউনুস প্রায় সময় বলেন, আমাদের তো কেউ ফেরাই না, যেখানে যাই সেখানে হাত বাড়িয়ে দিয়ে আসো, কী লাগবে, সংস্কার করবে, দেশ নতুন বাংলাদেশ করবে, আমরা সাহায্য করতে চাই। অথচ সাইফার আউট মানি এটা ফিরিয়ে আনবেন, এই ব্যাপারে উনি কথা বলতে চেয়েছেন। ব্রিটিশ প্রাইম মিনিস্টার দেখা করেনি তার সাথে, কীভাবে বলবেন? মানে এগুলো না, কিছু কিছু ঘটনা আছে যেগুলোর ব্যাখ্যা দেওয়াই মুশকিল। উনি এখান থেকে যে গেলেন, উনি কি টার্মারের সাথে করে যোগাযোগ না করে গেছেন? একটা অ্যাপয়েন্টমেন্ট করবেন, এটা এজেন্ডা, সেটা বাদ দিয়ে গেছেন। এখন তো মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, আসলে ওগুলো অর্থ পাচার মানে ফিরিয়ে আনাও কোনো ব্যাপার না, কিংবা ওই প্রাইজ দেওয়া কোনো ব্যাপার না, কি আছে তো তারিক জিয়ার সাথে দেখা করতে। তো ওই জন্য আমি বলছি যে এই গভর্নমেন্টকে না এইরকম করে একটা অ্যানালিসিস করে বোঝা বেশ মুশকিল। ডক্টর ইউনুস সবসময় বলেন উনি পলিটিক্স করেন না, পলিটিক্যালি ভাবেন না। তো যে গভর্নমেন্টের কোনো পলিটিক্যাল ক্যারেক্টার গভর্নমেন্ট নিজে ডিনাই করছে যে নাই, তাকে আপনি বুঝবেন কীরকম করে? তার ফলে কি দাঁড়ায় না, একটু আগে রনি যেটা বললো, সরি একটু ডিফার করি, সেটা হচ্ছে নূর অসম সংসারে কাজ করেছে তো ঢাকা ইউনিভার্সিটি থাকতে, কিন্তু এই সরকার বিরোধী আন্দোলন সে খুব করেছে এরকম ব্যাপারটা না। কারণ তার শুরুটা ছিল, আমি তাকে মায়ের প্রতিচ্ছবি দেখছি, মনে আছে আপনাদের, জি। এবং আরও কী কী করেছে দেখেছেন। মানে কথাবার্তাগুলো তার সাথে, যেমন ওই জেনারেশন আমি দেখেছি, বর্তমানে দেখি সঙ্গতির খুব অভাব। পলিটিক্স ইজ এ মানে যেটা কন্টিনিউটি অফ কনসিস্টেন্সি, এটা হইতেই হবে, না হলে তো এটা কোনো জিনিস জেনারেল এরশাদ তো 9 বছরের শাসনকালে আসলে কনসিস্টেন্সি দেখার নেই, এটা কি এক কেউ ধরনের দেখার নেই না, দেখিয়েছেন তার যে কথাবার্তা, এক সকালের কথা? ধরে কথা দুটো উল্টাপাল্টা বলে, কিন্তু কথা বলতে আমি কথা বোঝাচ্ছি না, হোল অ্যাক্টিভিটি, তার রুলটা দেখেন। এরশাদ সাহেব যেটা করেছেন, একটা দুটো তো একদম মানে হিস্টোরিক্যাল টাইপের ঘটনা। এই যে উপজেলায় করেছেন, অনেক বেটার জিনিস ছিল না তখন? আমরা আমি কত বেশি করেছি, কত কি করেছি, কিন্তু করেছেন তো তিনি, এবং লেগেছিলেন। উনি যে ওষুধ নীতি করলেন, হিস্টোরিক্যাল জিনিস। আমাদের এখন খালি ভারত বিরোধিতা, ইন্ডিয়ার বিরোধিতা, কি মানে
আওয়ামী লীগ বিরোধিতা করছেন, এটা তার পলিটিক্স হলো না। ঠিক লাইকওয়াইজ যদি কেউ সকালবেলা জামাতের পক্ষে বলে, বিকেলবেলা হেফাজতের পক্ষে বলে, সন্ধ্যেবেলা জামাত আওয়ামী লীগের পক্ষে বলে, কীভাবে বুঝবেন তাকে? এটা তো মুভমেন্ট হলো না। আপনি এই যে একটা মারামারি লাগিয়ে দিয়েছেন সেটা বুঝলাম, মানে আপনি একটা এত বড় কেন্দ্রীয় নেতা লোকাল ডিবেটের মধ্যে বা গোলমালের মধ্যে ইনভলভ করে এই পরিস্থিতি করলেন কেন? মূল দল আপনাকে সাপোর্ট দিয়েছে, কিন্তু তাকে ডিস্টার্ব করবে না, তাকে নমিনেশন দেওয়া হবে, আর লোকাল থেকে পিটিয়ে বের করে দিচ্ছে। এটা কি দাঁড়াবে? তার কেন্দ্রই কি ঠিক করবে? মানে পলিটিক্স, আমি আবার বলি, ক্রিয়েশন অফ প্রবলেম পলিটিক্স না, কিন্তু আপনি পলিটিক্সটা প্রবলেমটা বুঝবেন এবং তার সলিউশনের পথটা বুঝতে পারবেন, মানুষকেও সেটা বোঝাবার চেষ্টা করবেন। সেটা যদি করেন তাহলে আপনি স্টেটসম্যান বলেন, পলিটিশিয়ান বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, আপনি একটা সাকসেসফুল কোনো জায়গাতে যেতে পারবেন। সেই অর্থে আমি বলছি যে এইটা আমাদের পলিটিক্সে নেগেটিভিটি দিয়েই তো সব চাষ হয়েছে। আমাদের স্বাধীনতা যুদ্ধ মানে আর দিকে চলে যাচ্ছে, যদিও সবাই নেই, মানে আমাদের একটা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়ে ঝগড়া থামে না, আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস রচনা হয় না, আমাদের মুক্তিযোদ্ধাদের তালিকা ঠিক মতো করতে পারি না। কেন? বিকজ আমরা সব জায়গাতে কনফিউশন ক্রিয়েট করে। তাহলে কি আসলে ঐক্যমত্য হবে না? কিসের? এই যে এখন যে ঐক্যমত্যের প্রচেষ্টাটা চলছে, এটা কি আসলে ব্যর্থ হবে? অতীতের ধারাবাহিকতা বিচার করলে দেখছে যে প্রচেষ্টাটা চলছে, এটা কি আপনি মনে করেন যে ব্যর্থ প্রচেষ্টা যে হয়ে যাবে? চলছে খুব প্রপারলি, তাও তো না। কেন? মানে একদম ফান্ডামেন্টাল বিষয়গুলোতে তো কোনো ঐক্যই হয়নি এখন পর্যন্ত, কোনো ঐক্য না। এই যে জুলাই চার্টার নিয়ে তো কথাবার্তা হচ্ছে, আমি আবার বলছি কথাটা, জুলাই চার্টারটা কেন করা হয়েছিল, এটার লক্ষ্য কি বলেন দেখি? ওরা একটা ড্রাফট দিয়েছিল, ওরা শিক্ষার্থীরা ওই যে ডিসেম্বরে যখন করবে শহীদ মিনারে গিয়ে ডিক্লারেশন, ওই জায়গায় তো নেই এখন, গভর্নমেন্টও সেই জায়গায় নেই। অনেক ধন্যবাদ মান্না ভাই আপনাকে। রনি ভাই, আপনাকে ধন্যবাদ অনেক জানাচ্ছি। শেষ করছি আজকে সম্পাদকীয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীকাল আবারও দেখা হবে একই সময়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।